শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র থেকে খ বিভাগ রচনামূলক প্রশ্ন, যেটি হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্ট করেছো যাতে করে আমি প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো আজকের এই ভিডিওটি মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো 1 থেকে 5 পর্যন্ত মোট 5টি সৃজনশীল প্রশ্ন রয়েছে বা প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 8 মার্ক করে পাবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এক একটি প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর। তো আমরা এখানে যে প্রশ্নগুলোর উত্তর দেখব সেগুলো হচ্ছে এনসিটিভি থেকে নমুনা প্রশ্ন। তো আমরা প্রথম যে প্রশ্নটি সেটির প্রেক্ষাপট দেখে নিচ্ছি। প্রেক্ষাপটে বলা হয়েছে, শাহিনা আপা ক্লাসে শিক্ষার্থীদের প্রাচীন বাংলা অঞ্চলের উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর নিয়ে আলোচনা করছিলেন। তিনি শিক্ষার্থীদের বললেন, প্রাচীন ভারতের রূপনারায়ণ নদীর তীরে একটি সক্রিয় বন্দর ছিল, কিন্তু পরবর্তীতে বন্দরটি বাণিজ্যের ক্ষেত্রে তার গুরুত্ব হারায়। অপরদিকে তিনি আরও জানালেন, বাংলা অঞ্চলের পূর্ব দিকে একটি বন্দর বাণিজ্যের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে। এবার এই প্রেক্ষাপটের বিপরীতে বা আলোকে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রেক্ষাপটে বাংলা অঞ্চলের পূর্ব দিকে গড়ে ওঠা বন্দরটির বর্ণনা দাও। এবং দ্বিতীয় যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে, প্রেক্ষাপটে রূপনারায়ণ নদীর তীরের প্রাচীন বন্দরটি শুধু অভ্যন্তরীণ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যেও অবদান রেখেছিল, ব্যাখ্যা করো। তো আমরা এই যে 2টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর আমরা এই উদ্দীপকের আলোকে দেব। তো দেখো, আমরা প্রশ্নের উত্তরগুলো ঠিক এভাবে লিখতে পারি। আমাদের প্রথম প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখব যে, প্রেক্ষাপটে উল্লেখিত বাংলা অঞ্চলের পূর্ব দিকে গড়ে ওঠা বন্দরটি হলো চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর প্রাচীনকাল থেকেই বঙ্গ অঞ্চলের অন্যতম প্রধান বন্দর হিসেবে খ্যাত ছিল এবং এটি এখনও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাচীনকাল থেকে চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগর ও সেখান থেকে আন্তর্জাতিক জলপথে সংযোগ স্থাপন করে আসছে, যার মাধ্যমে বাণিজ্যিক পণ্য আদান প্রদান করা হতো। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত এবং এটি বর্তমানে দেশের বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে পরিচিত, যা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র। তো আমরা প্রথম যে ক নম্বর প্রশ্নটি ছিল, এই ক নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখব। এবার আমরা দেখে নেব যে দ্বিতীয় যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নটি রয়েছে, খ নম্বর, এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখব। দেখো, আমি লিখেছি, রূপনারায়ণ নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন বন্দরটি ছিল তাম্রলিপ্ত বন্দর। এই বন্দরটি প্রাচীন ভারতীয় সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে একটি ছিল। তাম্রলিপ্ত বন্দর তার সময়ের মধ্যে কেবল অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই বন্দরটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে সংযুক্ত ছিল, বিশেষ করে চীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল। তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে বিভিন্ন মূল্যবান পণ্য যেমন মশলা, বস্ত্র, হস্তশিল্প, মূল্যবান ধাতু ইত্যাদি আমদানি রপ্তানি হতো। বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যের অবদানের ফলে ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্প্রসারণ ঘটেছিল। তো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। ঠিক এভাবে আমরা প্রথম যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন রয়েছে সে প্রশ্ন দুটির উত্তর দিলাম। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে আমরা আরও একটি প্রেক্ষাপট পড়ব। দেখো, 2 নম্বর প্রেক্ষাপটটি হচ্ছে, ফারিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জার্নাল পাঠের মাধ্যমে জানতে পারল 1971 সালে একজন ব্রিটিশ সাংবাদিক দেশের প্রেক্ষাপট তুলে ধরার জন্য বাংলাদেশের প্রকৃত বন্ধু রূপে পরিগণিত হন। তো এটি হচ্ছে আমাদের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের আলোকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি দেখে নিচ্ছি। চলো, প্রথম প্রশ্ন, প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকের মুক্তিযুদ্ধকালীন অবদান বর্ণনা করো। এবং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম। তো আমরা এই 2 নম্বর যে উদ্দীপক সেটি দেখে নিলাম এবং তার আলোকে প্রশ্নগুলো দেখে নিলাম। প্রথম প্রশ্নের আলোচনা করব, যেটি হচ্ছে, প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকের যুদ্ধকালীন অবদান বর্ণনা করো। তো দেখো, আমরা প্রথম প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে, প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক হলেন সাইমন ড্রিং। সাইমন ড্রিং একজন ব্রিটিশ সাংবাদিক, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে পরিচিত হন।
তিনি পাকিস্তানি সামরিক বাহিনীর বর্বরতা এবং গণহত্যার চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছিলেন। ঢাকার অপারেশন সার্চলাইটের সময় যখন পাকিস্তানি সেনাবাহিনী বিদেশি সাংবাদিকদের দেশ থেকে বের করে দিচ্ছিল, সাইমন ড্রিং ঢাকায় থেকে গোপনে রিপোর্ট সংগ্রহ করেন এবং সেগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। তার সাহসী সাংবাদিকতার কারণে বিশ্ববাসী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারে, যা বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন অর্জনে সহায়ক হয়েছিল। তো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্নটি। এই যে প্রশ্নটি, যেখানে বলা হয়েছিল প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম, ব্যাখ্যা করো। তো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে সাইমন ড্রিং কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী একজন স্বনামধন্য সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার সাহসী রিপোর্টিংয়ের মাধ্যমে অবদান রাখেননি, বরং পৃথিবীর অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও তিনি কাজ করেছেন। তিনি ভিয়েতনাম যুদ্ধ, কম্বোডিয়া, রোমানিয়ার বিপ্লব সহ পৃথিবীর নানা প্রান্তে সংঘটিত বিভিন্ন সংকটময় পরিস্থিতি এবং মানবিক সংকটের রিপোর্ট সংগ্রহ করে তা আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছিলেন। তার দক্ষ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে তিনি বিশ্বের বিভিন্ন সংকটময় সময়ে মানুষের কষ্ট ও সংগ্রামকে সবার সামনে তুলে ধরেছেন, যা বিশ্ব গণমাধ্যমে তার অবদানকে অনন্য করে তুলেছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে খ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক কীভাবে আমি লিখলাম। তো তোমাদের এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এখানে এই দৃশ্যপট নির্ভর বা প্রেক্ষাপট নির্ভর অংশে মোট 5টি সৃজনশীল ছিল, যার প্রথম 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি এবং দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির উত্তর নিয়ে আমি আলোচনা করেছি। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তা আমি আর পরবর্তী ক্লাসে আলোচনা করব, কারণ একই ক্লাসে এতগুলো সৃজনশীল নিয়ে আলোচনা করলে ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমি আশা করছি পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।